মা, ওখানে নয় মা, এদিকে রাখো ওটা। তোমার জামাই আবার এসব একদম পছন্দ করে না। বাবার ফটোটা তোমার বিছানার পাশেই রেখো একটা দিন, কেমন? আর তোমার শাড়ি ব্যালকনিতে দেওয়ার কি দরকার? এখানে সিস্টেম অন্যরকম মা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একটু বোঝো মা, প্লিজ। এটা চন্দননগর নয় মা, এখানে কিছু নিয়মের মধ্যেই চলতে হয় যে। মা, আবার তুমি জেদ করছো? কি আশ্চর্য! এরকম করলে চলে বলো তো? এখানে অমন হুটহাট লোকজনের বাড়িতে যাওয়া ঠিক নয়। হোক প্রতিবেশী, যেখানে যেমন সেখানে তেমন, মানতে তো হবে। আচ্ছা মা, তুমি আর বাবা তো ইউরোপ ট্যুর করেছিলে, তখনও এমন জ্বালাতে নাকি বাবাকে? মানে একে তাকে নানান কথা জিজ্ঞেস করা, রাস্তাঘাটে বেকার দেখলেই, পুয়োর দেখলেই পরোপকার করা। না মানে আমি বলতে চাইছি, বাবা একটু বেশি ভালো মানুষ ছিল। কিন্তু মা, এখন তুমি একা। আই মিন, আমরা তো আছি ঠিকই, কিন্তু বাবা তো নেই, তাই না? আর সোসাইটিতে একা মহিলাদের একটু ভেবেচিন্তে চলতে হয়। তুমি বুঝছো তো মা আমি কি বলতে চাইছি? আর তোমার আর বাবার মধ্যে অতটাও ভালোবাসা ছিল কি? মনে তো হয় না। ছাড়া ছাড়া সম্পর্কই তো ছিল, তাই না? তাহলে এখন এত? ওকে ফাইন, কিছু বলছি না এ ব্যাপারে। কিন্তু মা, আঙিনার শক্ত চোয়াল, জানলার দিকে ঘোরানো মুখ, চোখে জল ভরা আগুন, একটা গরম স্রোত যেন তার আত্মজার কণ্ঠস্বরের মাধ্যমে প্রবেশ করছে তার কান দিয়ে। অপমান না, প্রচণ্ড এক কষ্ট, একটা তীর বেঁধানো আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আঙিনার বুকের পাঁজর। সম্পর্ক ছাড়া ছাড়া এসব কথা হলো কোনো? কত দম্পতি এক ছাদের তলায় কাটিয়ে দেয় গোটা জীবন। সববার কি অত প্রেম থাকে নাকি? আশ্চর্য! পাশাপাশি থাকাটা কিচ্ছু না? যাকে কে বোঝাবে, কাকেই বা বোঝাতে যাবে? আর কেন? প্লিজ মা, তোমার জামাই কিন্তু একদম অন্য ধাতের, এরকম পাগলামি করো না। দেশে ফিরে না হয় আবার তোমার শখের পাগলামি করো, এখানে নয় একদম কিন্তু। ও কি, চললে কোথায়? একা বেরিও না, আর যখন তখন এখানে বেরোনো ঠিক নয়। তোমার এই বয়স, এটা নতুন জায়গা। গেস্ট রুমেই বই টই উলবো না, ভালোই তো লাগছিল মা তোমার, তাই না? বলো। ওহো, একটা কথা ছিল মা, হুটহাট করে রাতের দিকে ডাইনিং স্পেসে না আসাই ভালো তোমার। ও একলা একটু ওই সময় নিজের মতো বসে ওই গ্লাস নিয়ে, বুঝতেই তো পারছো মা। চোখে শীতল দৃষ্টি, ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে আঙিনার জবাব। পিয়া, আমি কাল রাতে জল নিতেই এসেছিলাম রে। জানতাম না জামাই কাজে ব্যস্ত। বুঝতে পারিনি যে সিদ্ধার্থ অতটাও বিরক্ত হবে। তা হ্যাঁ রে, আমিও তো মাঝে সাঝে খেতাম তোর বাবার সাথে। এখানে না হয় তোদের সাথে একটু নিলামি, ক্ষতি কি? ছি, কি যে বলো মা, তোমার কি মাথাটাই গেছে নাকি? তখন একরকম আর এখন আরেক রকম। এখন ওসব তোমার মানায় নাকি? কেন রে, তখন কি আমিটা আমি ছিলাম না, নাকি এখন আমি বদলে গেছি? আশ্চর্য! হ্যাঁ, তখন তোদের বাবাই ডাকতো, বলতো একটু খাও, নিয়ে বসো, কথা তো হয় না সারাদিন, তাই আর কি। এখন সে নেই, একা লাগে। কিন্তু তা বলে ভালো লাগার জিনিসগুলো এক্কেবারে ছেড়ে দিতে হবে কেন? আর আমি স্কচ ওয়াইন না খেলেই কি তোর বাবা ফিরে আসবে বল? উফ মা, তুমি এখন আগের তুমি নও, একটু বোঝো সিচুয়েশনটা। ওহ, তাই বল, সদ্য বিধবা মহিলার স্বামীর প্রতি শোক পালনে বাধা পড়বে, তাই তো? পিয়া, তুই নামেই শিক্ষিত, তার উপর বিদেশে সংসার। তোর মনটা তো এ যুগের অনেক আগেই রেখে এসেছিস রে। বেশ, জামাই যখন পছন্দ করে না যে তার শাশুড়ি একটু আনন্দে থেকে শ্বশুরের মৃত্যুর পরেও শ্বশুরের সাথে কাটানো এতগুলো সুখের স্মৃতি নিয়ে বাঁচুক, তো থাক বাবা, ওসব ড্রিঙ্কসে আমার কাজ নেই।
আমি না হয় আমার ডেরায় ফিরে আমার ওই ছোট্ট বারান্দায় বসে দুটো গ্লাস নিয়ে একাই দুটো গ্লাসে সিপ দেব, একবার আমার হয়ে একবার তোর বাবার হয়ে, আর মোৎসাট বাজাবো ঘরের নীল আলোতে। তোর দাদা বৌদিদেরও ওই অত কম আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটবে না। বিধবার গায়ে এমা ছিছির ছাপটাও না হয় একাই সামলে নেব রে। মায়ের রাগ দেখে মেয়ে এগিয়ে আসে। মা, ও মা, ভুল বুঝো না আমাকে। দেখো, বাবা গেছেন সবে 3 মাস হলো, আর কদিন যাক, তারপর না হয় তুমি আবার ব্যবসা দেখো, নিজের মতো করে কাটিও সময়। এখন কদিন একটু মানে ওখানে ফিরেও কটা মাস যদি একটু সাবমিসিভ থাকো। দাদাদেরও তো একটা প্রেস্টিজ আছে, ওদেরও সংসার আছে, লায়াবিলিটিস আছে। আর তাছাড়া ব্যবসায় তো দাদাদেরও আর আমারও কিছু ভাগ আছে মা। তুমি যদি এখন পার্লারে যাওয়া, চুলে কালার করা আর এই তোমার সব ফালতু পরোপকার চালিয়ে যাও, সমস্যা তো হবেই বলো। লোকে কি বলবে? দাদাদের তো ফেস করতে হয় এসব। তোমাকে যেতে হবে না ব্যবসা দেখতে, দাদারা দেখছে তো। ছেড়ে দাও না এবার। এতক্ষণ আঙিনা শুনছিল চুপ করেই, এবার বলে উঠল বড় কঠিন স্বরে, পিয়া, তোমার বাবার যখন পেসমেকার বসে সেই সময় থেকেই আমি ওর সাথে স্কুটারে ব্যবসার জায়গায় যাই আসি। কিছুই বুঝতাম না ব্যবসার, কিন্তু ওকে দেখতাম কাজ করতে, পাশে থাকতাম, ওষুধ দিতাম, খাবার নিয়ে জোর করতাম। ধীরে ধীরে একদিন বুঝতে শুরু করলাম ব্যবসার খুঁটিনাটি। তাও কখনো নিজে বসিনি ওর চেয়ারে। তখন কত ছোট তোমরা। তোমাদের ঠাম্মি বিকেলে তোমরা স্কুল থেকে ফিরে এলে গল্প গাছা করে খাবার দিতেন। সন্ধ্যার সময় আমরা ফিরে তোমাদের স্কুলের হোমওয়ার্ক করাতাম। মনে পড়ে পিয়া? তখন শান্তি ছিল। হ্যাঁ, এত বৈভব ছিল না আমাদের, কিন্তু তোমাদের বড় করতে এতটুকু অবহেলা করিনি। আমি আর তোমার বাবা অক্লান্ত পরিশ্রম করে এই ব্যবসা বড় করেছি, তোমাদেরও শিক্ষা দিয়েছি সাধ্যমতো। তোমরা আমাদের সন্তান। এই ব্যবসা, এই পথ শিশুরাও তেমনই সন্তান সম। ভুলে যেও না, এই যে আমি প্রস্টিটিউট পাড়ার বাচ্চাদের পড়াই, অনাথ বাচ্চাগুলোকে খাওয়াই, তা যত সামান্য ঠিকই, এও কিন্তু তোমার বাবার সাথেই শুরু করা। আমি এদের মধ্যে জীবনের আলো দেখতে পাই। আর আমাদের ব্যবসার কথা বলছো, সেখানে যে তোমার বাবার কর্মজগৎ, সেই জায়গায় আমার মন্দির। আমি বরাবরই নিজের মতো করেই থেকেছি পিয়া, বরাবরই আমার মন যা বলেছে তাই করেছি। তোমাদেরও তো সেরকমই স্বাধীন চিন্তাধারা দিয়ে বড় করার চেষ্টা করেছি। তাই আমি কিসে ভালো থাকবো, কি করলে ভালো হবে, সেটা আমার ওপরেই ছেড়ে দাও কেমন। ব্যক্তির স্বাধীনতা ব্যাপারটা আমার বরাবরের শিক্ষা। আর হ্যাঁ, সিদ্ধার্থকে বলো। না থাক, আমি বলবো ওকে। ওর বিরক্তির কারণ আমি আর হব না। তুমি এত সিরিয়াসলি ভাবছো কেন মা? আসলে ও তখন একটু একা থাকে তো। ইটস ওকে মা, ঠিক আছে, ঠিক আছে, সবই তো ঠিকই আছে, নিয়মমাফিক চলছে সব। তবু আঙিনার মনে কেন যে শুধুই পালাই পালাই ভাব। কেন মনে হয় এক খাঁচা থেকে অন্য আরেকটা খাঁচায় এসে পড়লেন তিনি। কেন দমবন্ধ লাগে, কেন মনে হয় মেয়ের সংসারে গেস্ট রুমের ভিতর থেকেই জামাই আর মেয়ের কয়েকটা কথোপকথন বড্ড বেশি বুকে রক্ত ঝরাচ্ছে। মাকে নিয়ে আর পারা গেল না। চিরকাল বাবা মাথায় তুলে রেখেছিল, এখনো সেই তেজ। বয়স হয়েছে, একটু তো বুঝবে, তা না সবসময় কেমন স্বাধীন চেতা ভাব। আগেই বলেছিলাম তোমার মা তুমি সামলাও। সিদ্ধার্থ রেগে বলে স্ত্রীকে। আমার এসব একদম ভালো লাগে না পিয়া। কি সব চ্যারিটি খুলে বসে আছে ও দেশে, আর এখানে এসেও কি সব আরম্ভ করেছেন। কাল একটা বাচ্চাকে ধরে এনে নিজের ওভারকোটটা দিয়ে দিলেন। অদ্ভুত মহিলা। কি করব বলো, দাদারাও তো দেখছে মাকে, নাকি? হ্যাঁ জানি, অর্থকরীভাবে মা যথেষ্ট স্বাবলম্বী, কিন্তু তাও এক বাড়িতে থাকা, তার উপর এমন জেদি একগুঁয়ে মানুষের সাথে,
এটুকু তো করতেই হয়, নইলে তো আবার লোকের মুখে খই ফুটবে, বলবে দেখেছো বাবা যেই চলে গেলেন অমনি মাকে ছেলে মেয়েরা অযত্ন করছে। মা যে অমন জেদি তেজি সেটা কেউ বুঝতে আসবে না, বুঝলে? আঙিনার জেদ তেজ এটাই দেখলি তোরা পিয়া, তুই তো দাদারা বৌদিরা সবাই। আজ যে মহিলা হাড় ভাঙা খাটুনির ফসল হিসেবে তোদের বাবার ব্যবসাটাকে ধরে রাখলো সেটা তো দেখলি না। বালিশটা ভিজছে, চোখ থেকে অহেতুক লবণ জল ঝরছে। ঝরুক ওরা, ওদেরও স্বাধীনতা আছে নিজেদের মতো ঝরার। চশমাটা খুলে রেখে পাশ ফিরে শোয়ে আঙিনা। কয়েক মাস আগে স্বামী হারানো, রঙিন শাড়ি পরা, স্টেপ কাট বার্গেন্ডি কালার করা, রীতিমতো নিজেকে ঝকঝকে তকতকে করে রাখা বছর 60-এর বিধবা মহিলা। তথাকথিত সুন্দরী কোনো দিনই নন, কিন্তু বুদ্ধিদীপ্ত চোখ আর শ্যামলা রঙেই অসম্ভব টান টান শরীর আর মন এখনো। ভালোবাসেন সবসময় কাজ নিয়ে, সোশ্যাল ওয়ার্ক নিয়ে, অনাথ বাচ্চাদের পড়ানো নিয়ে সময় কাটাতে। ভালোবাসেন হাসি খুশি থেকে জীবনটা দেখতে। ভালোবাসেন একলা হয়েও একাকিত্বকে ভালো কাজে ভরে রাখতে। তাই তো তৈরি করেছিলেন স্বামীর হাত ধরেই অনাথ আর প্রস্টিটিউটদের বাচ্চাদের নিয়ে একটা আস্থানা, যেখানে বাচ্চাগুলোকে খাইয়ে পরিয়ে পড়াশোনা করিয়ে আদর যত্ন দিয়ে একটু অন্তত নতুন জীবনের খোঁজ দিতে পারেন। সেই আস্তানাটির নাম আশিয়ানা। এখনো কাজের শেষে আশিয়ানায় ছোটেন। বাচ্চাদের হৈ হৈ করে ছুটে আসা, আঙিনাকে হুড়মুড় করে জড়িয়ে ধরা, এসবেই পান অপার আনন্দ। ভালোবাসেন সংসারকেও। মাঝে সাঝেই বিভিন্ন পদ রেঁধে ছেলে বউ নাতনিদের পরিবেশন করে খাওয়ান। যদিও রান্নার লোক বা অন্যান্য কাজকর্মের লোক সবই আছে, তাও ভালো তো লাগে সন্তানদের পছন্দের পদ বানিয়ে খাওয়াতে। আর তখনই বোঝেন বৌমাদের মুখে মেঘ জমছে, বলেও ফেলে বৌমারা, তুমি আবার এসবে কেন মা, আমরা তো আছি। তোমার এখন এই বয়সে রান্না বান্না করার কি দরকার, লোক তো আছেই, ওদের বলে দিলেই তো হয়। বাবা নেই, তোমার শরীর খারাপ হলে তোমার ছেলেদের রাগ তো আমাদের উপর এসেই পড়বে। ঘরে গিয়ে রেস্ট নাও মা, তোমার খাবার ঘরে পাঠিয়ে দেব। আঙিনার খারাপ লাগলেও কিছু বলেন না, থাক ওরা ওদের মতো, ওদেরও তো স্বাধীনভাবে থাকতে ইচ্ছে করে। কিন্তু এটা বোঝেন না যে একদিন একটা পদ রান্না করে যদি সবাইকে খাওয়াতে যান, বা রাতে ছেলে বৌমা নাতনি দুটোর সাথে ডিনার টেবিলে বসে খেতে খেতে একটু হাসি মজায় যোগ দেন, কার কি ক্ষতি তাতে? ওনার দোষটা কি? উনি সদ্য বিধবা এটা, নাকি ব্যবসা দেখেন আজও এটা, নাকি নিজেকে ঝকঝকে দেখতেই পছন্দ করেন আর বিধবা বয়স্ক মহিলা এসব ভাবতে বা অন্যের চাপিয়ে দেওয়া মতে চলতে ভালোবাসেন না এটা? হ্যাঁ, আঙিনা ছোট থেকেই মুক্তমনা স্বাধীন চেতা। ভালোবাসেন ওয়াইন খেতে, ভালোবাসেন মাঝে মধ্যেই রাত্রে 2 পেগ স্কচ নিয়ে ব্যালকনিতে বসে গুনগুন করে গান গাইতে। স্বামীটিও যে সারাদিন ব্যবসা সামলে রাতের দিকে ডাকতেন ছোট বারান্দায় বেতের টেবিলে 2 গ্লাস আর কিছু কাজু বাদাম নিয়ে। ঘরে তখন মোৎজার্ট বাজছে, মৃদু নীল আলোয় অ্যাকোয়ারিয়ামের গোল্ডফিশেরা জলের বুদবুদ নিয়ে খেলছে। ছেলে বৌমারা নিজেদের জগতে, নাতনিরা দুজন হয়তো মোবাইলে বয়ফ্রেন্ডের সাথে ইমোজির খেলায় ব্যস্ত। এই নিয়েও নাতনিদের সাথে বেশ খুনসুটি চলে আঙিনার। খুব ভালো লাগে ওদের স্কুলের গল্প, বন্ধুদের গল্প শুনতে, ওদের প্রেমের গল্প, আজকালকার টেক্সট, আজকালকার প্যাচ আপ ব্রেকআপ, ভ্যালেন্টাইন্স ডে, এসব নিয়ে বেশ হাসি ঠাট্টা চলে চির যৌবনা ঠাম্মি আর নাতনিদের। ডাকটা মনে পড়ে প্রিয় মানুষটার, আঙিনায় আসবে নাকি আমার আঙিনা? স্বামী স্ত্রী দুজনে বসে চুপচাপ অর্ধেক রাত কাটাতো, এখন ফাঁকা, বড্ড ফাঁকা, হু হু করে বুকটা। তাও আঙিনা আছেন, প্রবলভাবেই আছেন। বছর 60 পেরোনো আঙিনার মনের তরঙ্গে তখনও তারুণ্যের ওঠানামা। টান পড়ে আছে আশিয়ানায়। দিদা,
দিদা, বলো না, তারপর তারপর কি হলো? ওরে, একসাথে সব বললে তো ভুলে যাবি তোরা। আজ এইটুকুই থাক কেমন, কাল বাকিটা। তারপর কিন্তু পরীক্ষা নেব আমি। রোজ রোজ কেবল ফাঁকি দেওয়া তোদের, তাই না? এবার দেখব কার কতটা মনে আছে। তিন্নিটা ওর হাঁটু ধরে বসে। সব থেকে ছোট পড়ুয়াদের মধ্যে ওটাই। আর মোড়ায় বসা আঙিনা দিদার হাঁটু ধরে বসে বসেই ভূগোল, ইতিহাস, বাংলা, ইংরেজি শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ে 6 বছরের অনাথ মেয়েটা। এরা সবাই যে অনাথ তা নয়, কারুর বাবা মা আর বাচ্চাদের ফেলে পালিয়েছে, কারুর মা পেটের টানে দেহ ব্যবসায়ী। এরাই তো আশিয়ানার মণিমাণিক্য। এদের নিয়েই আঙিনা বিকেল থেকে রাত অবধি হুড়মুড় করে কেটে যায়। কোনোদিন মুড়ি চানাচুর, কোনোদিন ম্যাগি, কোনোদিন বা আলু সেদ্ধ ভাত। এই বাচ্চাদের সাথেই খেতে খেতেই চলে পড়ানোর চেষ্টা। তা এতদিনে কিছুটা তো সফল হয়েছেনই আঙিনা রায়। ওরা ভুল বললেও উত্তর দেয় ঝটপট, আর চোখগুলো যেন হাজার তারার আলো জ্বলে আঙিনা দিদার আঙিনায় এলেই। এটাই তো আঙিনার সুখ, আনন্দ, প্রাপ্তি। জানলার কাছ দিয়ে বরফ যেন ঝুলছে সোজা তীক্ষ্ণ ছুরির ফলার মতো। মোটা বহু মূল্য কার্পেটে রাখা বড় সুটকেস, ব্যাগ ইত্যাদি। ঘরে ফিরে চলেছেন আজ আঙিনা মেয়ের বাড়ি থেকে। মেয়ের গেস্ট হয়েছিলেন প্রায় 3 মাস। হীরের টুকরো জামাই তার, বিদেশে ভালো রকম অবস্থা, মেয়েও সুখী খুব। অনেক দিন ধরেই মেয়ে জামাই বলছিল, এসো না মা, কদিন থেকে যাও। এখন তো আর তোমার ওখানে বিশেষ কোনো কাজ নেই, মানে বাবাও তো নেই এখন। ছেলে বৌমারাও জোর করছিল, মা ঘুরেই এসো না পিয়ার ওখানে কয়েকদিন, ভালো লাগবে তোমার। আর এখন তো তুমি ঝাড়া হাত পা, ফট করে বলে বসে ছোট বৌমা। আঙিনার মুখে অল্প ব্যথার হাসি। হ্যাঁ, ঠিকই বলেছিস রে, ঝাড়া হাত পা আমি এখন। যাক, এবার ফেরার পালা। গেস্ট মা আঙিনা ফিরে চলেছে এক খাঁচা থেকে আরেক খাঁচা। চন্দননগরের গঙ্গার ঘাটটা বড্ড টানছে যেন। অনেক দিন পরে নিজের ঘরটা, নিজের আয়নাটা, নিজের হাতে বসানো চারা গাছগুলোকে আদর করা। বেশ বড় হয়েছে ওরা এই 3 মাসে। ঘুরে ঘুরে যেন আশ মিটছে না আঙিনার। সুটকেস থেকে সবাইকে যা যা উপহার এনেছিলেন দিয়ে দিয়েছেন দুপুরেই। এবার একটু হালকা বিশ্রাম, তারপরেই তো যেতে হবে আশিয়ানায়। রেশমি, কমলা, মুস্কান, জোফেস, তিন্নিরা যে আঙিনা দিদার অপেক্ষায়। উফ, কত দিন দেখিনি। তোদের মন কেমন করছে রে? এসব ভাবতে ভাবতে চোখ দুটো লেগে আসে তার। হঠাৎই কারুর ডাকে তন্দ্রাটা ভেঙে যায়। এ কি মা, অন্ধকার করে শুয়ে আছো যে, শরীর খারাপ নাকি? ছোট ছেলে বলে উঠল। হবেই তো দাদা, এতটা জার্নি কি এই বয়সে সহ্য হয়? বিছানায় উঠে বসলেন আঙিনা। না রে, শরীর একদম ঠিক আছে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে ফ্লাইটে আমি কোনোদিনই ঘুমোতে পারি না, জানিসই তো। যাকে, কি বলছিলি রে তোরা? গলাটা যেন একটু কেশে পরিষ্কার করে নিল বড় পুত্র। মা, বলছিলাম কি, এখন তো আমি আর ছোটই বিজনেস সামলাচ্ছি। তোমার আর অফিস যাওয়ার দরকার কি কষ্ট করে? বাবা থাকতে না হয় বাবাই তোমাকে ছাড়া পারত না সামলাতে সব, কিন্তু এখন একা তুমি কেন সব দায়িত্ব নেবে? আমরা তো আছি, তোমার যা দরকার আমরাই না হয়। হাত দেখিয়ে থামিয়ে দেন ছেলেকে আঙিনা। দাঁড়াও দাঁড়াও, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। ব্যবসা দেখবো না মানে? আর আমার দরকার অদরকার তোমরা দেখবে মানে? আমি কি অসুস্থ নাকি? এত বছর ধরে আমি তো সব দেখে এসেছি তোমাদের বাবার সাথে। পিয়ার ওখানে থেকেও ম্যানেজার আর অ্যাকাউন্টেন্টের সাথে ফোনে কথা হয়েছে রেগুলার, ভিডিও কলেও কথা হতো। কাজ তো ঠিকঠাক চলছে। হ্যাঁ, তোমরা যাচ্ছ, দেখছো, সবই ঠিক আছে, কিন্তু আমি এখনো পারি নিজেকে এবং নিজের কর্মজীবনকে সামলে চলতে।
আর আমি অসহায়, এরকম একটা উদ্ভট ধারণা তোমাদের মনে এলো কি করে? এবার ছোট পুত্রের কাটা কাটা কথা যেন উড়ে এলো। মা, তোমার নামেই তো সব, তুমি যা বলবে তাই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি একা বয়স্ক মহিলা, এভাবে ব্যবসা সামলাবে, একা ওই অনাথ আশ্রম চালাবে, এটা তো আর হতে দেওয়া যায় না। লোকে কি বলবে? বলবে না যে ছেলেরা সক্ষম, তাও অসহায় বিধবা মায়ের ঘাড়ে ব্যবসার বোঝা চাপিয়ে রেখেছে এখনো। এখন তোমার বিশ্রাম দরকার মা। আমি বলি কি, শুধু আমিই কেন, দাদা, পিয়া আর তোমার বৌমাদেরও এটাই মত যে এবার তুমি বরং নিজের মতো থাকো, ওইসব কাজ টাজ থেকে দূরে। আর ওই প্রস্টিটিউট বাচ্চাদের সাথে মেলামেশা একদম ঠিক নয়। দিনকাল ভালো নয় মা, একটু বোঝো, আমাদের সংসার আছে, সন্তান আছে, কান্নাকার বাচ্চাওগুলো, তার উপর কত রোগের কেরিয়ার ওরা। ওসব বাদ দিতে হবে সংসারে থাকতে গেলে, এটুকু তো ছাড়তেই হয়। আচমকা অট্ট হাসিতে ঘর ফাটিয়ে দিলেন চুপচাপ আঙিনা। হা হা হা। মাকে রিটায়ার লাইফের আরাম বোঝাতে এসেছিস তোরা, নাকি মা রিজাইন করুক এটাই বলতে এসেছিস? মাকে সীমারেখা বোঝাতে এসেছিস? সংসার? কার সংসার? কিসের সংসার? কতগুলো অশিক্ষিত, অথচ আপাত দৃষ্টিতে ঝকঝকে তকতকে শিক্ষিত। না, মানুষের সংসারে আমি একজন অদ্ভুত জীব, তাই না রে? বড্ড বেমানান আমি। মা, তুমি ভুল বুঝছো, আমি, দাদা আর পিয়া তিনজনেই তো এই ব্যবসার ভাগিদার। আর এই বাড়ি, সেটাও তো তিনজনেরই প্রাপ্য, তাই না? তোমার নামে আছে, তাই তোমাকে সব সময় এটা ওটা দেখানো, সই করা, এসবের জন্য বিরক্ত করতে হয়। যদি আমাদের তিনজনের নামে সবটা ভাগ করে দাও, তোমার আর কোনো বার্ডেন থাকবে না, তুমি ফ্রি থাকবে একদম। আর আমরা যথেষ্ট আলোচনা করেই ঠিক করেছি যে তোমার দায়িত্ব আমরা ভাগ করে নেব, যাতে তোমার একঘেয়ে না লাগে। কখনো দাদার কাছে, কখনো আমার কাছে, আবার কখনো পিয়ার কাছে থাকবে। তোমাদের বলা শেষ হয়ে থাকলে এখন আসতে পারো, আমাকে একটু বেরোতে হবে। এখন? এখন না বেরোলেই কি নয়? এবার আঙিনা ঠান্ডা গলায় শীতল দৃষ্টিতে দুই ছেলের দিকে তাকিয়ে বলেন, কাজ আছে। আশিয়ানায় সবাই এখন ঘুমে অচেতন। রূপকথার রাজ্যে বোধহয় ছুটে চলেছে পরীদের হাত ধরে কমলা, জোসেফ, ইয়াসমিন, তিন্নিরা। যে যার মতো করে পক্ষীরাজ খুঁজে নিয়েছে। আজ যে আঙিনা দিদা রূপকথার গল্প শুনিয়েছে তাদের, এতদিন পরে। তিনটে মাস ওরা আঙিনা দিদাকে পায়নি, আজ পেয়ে আর ছাড়েইনি। ব্যাস, আঙিনাও রাতে এই আশিয়ানার এক টুকরো বারান্দায় স্বামীর সেই পুরনো ইজি চেয়ারে বসে বুড়ির লক্ষ্মীর এনে দেওয়া রুটি তরকারি আর কফি খেয়ে আকাশ দেখছে। বাচ্চাদের ঘুমন্ত মুখগুলো কি সুন্দর স্বর্গীয় নিষ্পাপ। এদের মতোই কত নিষ্পাপ কুড়ি ঝরে পড়ে অকালে, অভাবে, বা বাপ মা হারা হয়ে অথবা বিক্রি হয়ে যায় পতিতাপল্লীতে। ঘুম আসছে না আঙিনার কিছুতেই, চোখ ফেটে জল আসছে, বিদ্রোহ করে উঠছে বুকের ঘরের ঝড় তুফান। না, আর না, এরপর অনেক দেরি হয়ে যাবে। আশিয়ানার মতো আরও আরও আশিয়ানা গড়ে তুলতে হবে তাকে, আরও অনাথ অসহায় শিশুদের বাঁচাতে হবে তাকে, তাই আরও আঙিনার প্রয়োজন। ভোর হয়, নির্ঘুম রাত কাটে আঙিনা রায়ের। বাড়ি ফিরে ডাক দেন ছেলেদের। রাত্রে মা বাড়ি না ফেরায় এমনিতেই ভীষণ দুশ্চিন্তায় ছিল সবাই। ফোনে অবশ্য জানিয়েছেন যে রাতে এখানেই থেকে সকালে বাড়ি ফিরবেন, কিন্তু তাই বলে অনাথ আশ্রমে? অদ্ভুত জেদি মহিলা, কোনো কাণ্ডজ্ঞান নেই, মাথাটাই গেছে। নয়তো বেশ্যাদের বাচ্চাদের সাথে থাকা। রোগ অসুখের ভয়ও নেই মায়ের, তাই এখন তাদের মাকে দিব্যি সুস্থ স্বাভাবিক দেখে দুশ্চিন্তাগুলো রাগে পরিণত হয়। সুস্থই আছো দেখছি। তোমাদের মুখ দেখে মনে হচ্ছে আমার সুস্থ থাকাটাই ঠিক হয়নি। যাই হোক, আমি উকিলবাবুকে আসতে বলেছি, পিয়ার সাথে ফোনে কথা বলেছি। উকিলবাবু এলেই উইলটা পড়ে শোনাবেন।
কিসের উইল? তুমি কি ব্যবসার সম্পত্তি ভাগাভাগি করছো মা? মানটা তো সহজ খুব, তাও তোমরা বুঝতে পারছো না দেখে অবাক হচ্ছি। এই ব্যবসা, এই বাড়ি, সত্যিই তো আমার মতো বিধবা অসহায় বয়স্ক মহিলার পক্ষে বড্ড বেশি বার্ডেন। ভেবে দেখলাম তোমাদের কথাটাই তো ঠিক, এই বয়সে আমার পক্ষে এসব বোঝা টেনে নিয়ে যাওয়া উচিত নয়। ছেলে বৌমাদের মৃদু হাসির কিস্তিমাত করে দেওয়ার মতো লোভী চকচকে চোখগুলো একবার দেখে নিয়ে আঙিনা বললেন, হুম, তাই আমি ঠিক করলাম আমার এবং তোমাদের বাবার ব্যবসার যাবতীয় দায়ভার দেব আমাদের আশিয়ানার নামেই। ওখানকার বাচ্চাদের গড়ে তুলব ব্যবসা চালানোর উপযুক্ত করে, আর এই বাড়ির ট্রাস্টিকে দান করব একটা অনাথ আশ্রম এবং পথ শিশুদের রাত আশ্রয় আর স্কুল তৈরি করার জন্য। অবশ্যই নাতনিরা চাইলেই আসতে পারে আমার কর্মজগতে। তোমরা সক্ষম সবাই। একজন অসহায় বয়স্ক বিধবা মহিলার সম্পত্তিতে নিশ্চয়ই তোমাদের কোনো প্রয়োজন থাকতে পারে না। এখন থেকেই আমি আশিয়ানার একজন। এই বাড়িতে তৈরি হবে আরেকটা আশিয়ানা, অনাথ শিশুদের বেড়ে ওঠার আঙিনা। আঙিনা ঋজু পদক্ষেপে বেরিয়ে যেতে যেতে শোনে পিছনে ছেলেদের গর্জন, মা, এটা করতে পারো না তুমি। আমরা কোর্টে যাব, কেস করব। তোমার যা ইচ্ছে তুমি তাই করবে নাকি? সাথে লোকে তোমাকে পাগল মহিলা বলে। এত জেদ তোমার? আমরাও দেখিয়ে দেবো মা, কত ধানে কত চাল। এভাবে কখনো আমরা আমাদের অধিকার ছাড়ব না, বলে দিলাম। শেষবার ফিরে দাঁড়িয়েছে আঙিনা। অধিকার তোমাদের কিসের ওপর? বাবা মা এই শব্দগুলোই যেখানে অর্থহীন, সেখানে শুধু কটা সম্পত্তির নামে অধিকার ফলাবে কি করে? বেশ তো, চেষ্টা করে দেখো। আমি তো তোমাদের ভাগের মা হতে চাইনি, নিজের মতোই বাঁচতে চেয়েছি। তোমাদের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করিনি। তাহলে কোন সাহসে, কোন অধিকারে তোমরা আমার কর্মের ভাগ চাইছো? বেশ, যাও কোর্টে, আমিও যাব প্রয়োজন হলে। তোমাদের যদি মনে হয় আমি ভুল, তাহলে নিজেদের প্রমাণ করো। আমার কিছু প্রমাণ করার নেই আর। একজন দরদি সর্বংসহা মায়ের কণ্ঠে আজ যেন শুধুই এক মানবীর দৃঢ় সুর বেজে ওঠে। পিছন ঘুরে হাঁটতে থাকে আঙিনা। বিকেলের রোদ চুইয়ে যাচ্ছে তার ঋজু শরীর। চশমার কাচে প্রতিফলিত হচ্ছে সূর্যের কিরণ। চোখের জল চিকচিক করে উঠছে মুক্ত দানার মতো।